বড় দেখা যায় নাকি ক্যামেরা একটু পিছাবো বুঝতেছি না। না স্যার একেবারে ঠিক আছে। একেবারে ঠিক আছে। আচ্ছা, প্রথমেই সহজ থেকে শুরু করি। কিছু কিছু জিনিস সহজ আসে, যেমন ধরেন 66 দশমিক মানে সমস্ত 2/3% ইকুয়াল টু হোয়াট। অনেক সময় এরকম ভাবে সিম্পল কোশ্চেন আসে যে এত পার্সেন্ট সমান সমান কত। তো যে কোনো পার্সেন্ট মানে কিন্তু ধরেন 1% সমান কত, 1/100। অর্থাৎ কোনো পার্সেন্ট যদি চাই, ধরেন আমাদের যদি বলে 20% ইকুয়াল টু কত, তখন 20 ইন্টু 1/100 দেব। এই 20 দিয়ে 100 কে কাটলে 5, এটা ইকুয়াল টু 1/5 হয়। তো এই 20% কি 1/100 যে কাটাকাটি সহজ হলো, এরকম পার্সেন্ট হলে অনেকের সমস্ত ভাগ থেকে বিপদে পড়ে যায়। এই সমস্ত ভাঙার নিয়ম আপনারা জানেন, ছোটবেলায় একদম প্রাইমারিতে কিন্তু এগুলো আমাদের পড়াইছে, যে ভাঙতে গেলে আমাদের নিচে এই সংখ্যাটা হবে এটা, তারপর এটা দিয়ে এটাকে গুণ দেওয়া হয়, গুণ দিয়ে এটা যোগ করা হয়, অর্থাৎ 66 ইনটু 3 প্লাস হচ্ছে 2। তাহলে 366 এর কত, 198 যোগ হচ্ছে 2, অর্থাৎ এটা হবে 200। এটুকু বুঝছেন কিনা? তাহলে এটাকে ভাঙলে 366 হচ্ছে 98, 198 প্লাস হচ্ছে 2 ইকুয়াল টু 200 হয়। তাহলে এখানে 200 হচ্ছে, আর পার্সেন্টের জন্য কি 1/100। তখন এই 0 0 0 0 কাটা গিয়ে অ্যানসারটা 2/3 আসে। বুঝছেন এটা? জি স্যার। বুঝলে ঝটপট 13 সমস্ত 3/4 ইকুয়াল টু কত করেন, আমি কোনো অপশন দেব না। ছোট আসিল এবারে এইটা আছে না, 13 সমস্ত 3/4% সমান কত করেন। স্টপ দিয়ে সেদিন চলবা শিখাইছি ওরে এক্সট্রা রেকর্ডিং কোন চাপ দিলে মানে রেকর্ড হবে, সেটা বন্ধ বন্ধ হবে যদি স্টপ করিস। এদিকে এক্সট্রা লেখা আছে না, চলবা ওরে চাপ দিতে এক্সট্রা কি করবো, এই যে এটা আসি ক্লাসে, এটা 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে 1 ঘন্টা পরে আসবো, এটা ডবল ক্লিক করবো, এটা আসবে, সেটা এটা বন্ধ করে দেবো, সেটা আবার বুঝি নেই, তাহলে আমি বড় করে আসো ঘরটা ঢুকবো না, যেটা ক্লাস টাইম হবে সেটা ঢুকবো, কোনো কথা কবেন না। দেখেন এটা বাংলা 4 × 52 + 3 55 হয় উপরে, নিচে তো 4, আর পার্সেন্টেজ হলো 1/100। এখন কাটাকাটি যে 5 দিয়ে এটাকে কাটলে 11, আর এটাকে কাটলে 5 20 100 আমরা জানি, আর কোনো কাটাকাটি যায় না যেহেতু উপরে 11। তাহলে এটা 11/80, এটা হচ্ছে आंसर। এরপরে এটা হচ্ছে একটা ধরন, যে সরাসরি সামথিং পার্সেন্ট সমান কত। এরপর আপনাকে বললো ধরেন 16.5 এর 1.3% ইকুয়াল টু কত, মানে এটার এত পার্সেন্ট কত। এরকম হলে একেবারে অত্যন্ত সহজ সিস্টেমে 16.5 ইন্টু 1.3/100 এরকম করে দিবেন, কাহিনী শেষ। ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথ গুলো আসার পসিবিলিটি খুব কম, আপনাকে লেভেল বানাই দিবে। ঠিক আছে, ধরেন আপনাকে বলতে পারে যে 60 এর 40% ইকুয়াল টু কত, তখন কিন্তু আপনার ক্যালকুলেশন গুলো মিলবে। 60 ইন্টু 40% কত, 40/100। তখন এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে 4 কত, 24। এটা ক্যালকুলেটর ছাড়া আমাদের গুণ করাটা একটু টাফ হয়ে যাবে, আমরা দশমিক ওঠাতে পারবো। ওঠাইলেও কি হবে, এখানে এই দুইটা ঘরের জন্য দুইটা শূন্য অ্যাড হবে, কিন্তু তারপর 165 কিন্তু আর আমাদের গুণফলটা জটিল হয়ে যায়। পরীক্ষা যদি আপনাদের এরকম আসে, এরকম সিম্পল ম্যাচিং করে দিতে পারে কোনো কিছুর নির্দিষ্ট পার্সেন্ট। তাহলে বের করেন 51 এর 60% কত, এটা করেন। 51 এর 60%, 51 এর 60%, আওয়াজ দিয়ে নি কইরা।
153/5। ভাঙাচোরা হবে কেন? একবারে লেভেল হবে তো। 51 ইনটু 60/100, তাহলে শূন্য শূন্য কাটা। আচ্ছা, তারপর হচ্ছে 3 দিয়ে এটা কাটলে, 2 দিয়ে কাটলে এটা 2, আর এটা হচ্ছে 5, সরি এটা 3। আচ্ছা, আর কাটাকাটি যাবে, এটা 50 হলে কাটাকাটি যেত, যাক সমস্যা নাই, লিখছি তো লিখছি, আন্দাজের উপর লিখছি তো। তাহলে 3 এর 50 51 কত? 153/5। হ্যাঁ ঠিক আছে, উত্তর। তাহলে এই হচ্ছে কোনো কিছু সামথিং পার্সেন্টেজ, ঠিক আছে। আচ্ছা, আপনারা যদি একটু ঘুরে দেন, ধরেন এটা 51 60% না দিয়া আপনাকে বললো 51 কোন সংখ্যা 60%, যদি এটা বলে, অর্থাৎ একটু ঘোরায় দিছে, 51 60% না বলে বলে দিচ্ছে 51 কোন সংখ্যার 60%, তখন যে সংখ্যা সেই সংখ্যাটারে x ধরে নেবেন। তাহলে x এর 60% হচ্ছে 51, অর্থাৎ x ইনটু 60% ইকুয়াল টু হচ্ছে 51। তাহলে x ইনটু 60% হচ্ছে 60/100 ইনটু সরি ইকুয়াল টু হচ্ছে 51। শূন্য শূন্য কাটা, 3 5, তাহলে কোনাকুনি গুণ দিলে x ইকুয়াল টু 5 ইনটু 51 ভাগ হচ্ছে 3। তখন 3 দিয়ে আবার এটাকে কাটলে হয় 3 17 51, তাহলে 5 17 হচ্ছে 85, অ্যানসারটা হয় 85। সুতরাং 85 এর 60% হচ্ছে 51। যদি সামথিং কোন ডাটা দিয়ে দেয় এত কোন সংখ্যার 60%, তখন এটাকে x ধরে নেবেন। তাহলে x এর 60% হচ্ছে 51। এখান থেকে আপনি ক্যালকুলেট করে x এর মান বের করবেন, আপনার কাঙ্ক্ষিত অ্যানসার চলে আসবে। দেখেন, এগুলো কিন্তু কোনো ভাষাগত অঙ্ক না, কোনো ডাক না, কিন্তু এগুলো আপনি বিসিএস বলেন, যে কোনো চাকরি পরীক্ষা বলেন, পরীক্ষা হুট করে এটা চলে আসে। তখন এই সমস্ত অঙ্কগুলো অনেকে প্যাচ লাগাই দেয় এই বেসিকের অভাবে। তো এখন পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলুন যে বুঝছেন কিনা। স্যার যদি জি কোনো স্যার, সংখ্যার কত পার্সেন্ট বলে, তাহলে স্যার এইভাবে যদি এক্স ধরে নিব, যে সংখ্যাটা বলে এই সংখ্যাটাকে। হ্যাঁ হ্যাঁ, কোন সংখ্যা যদি চাই সেই সংখ্যাটা x ধরে নেবেন। আরেকজন পুরুষ মানুষ কি একটা জানি বলতে চাইছিলেন, বলেন। নাই, আওয়াজ নেই। স্যার 153/5 যেটার অ্যান্সার, ওটা কি দশমিক করে 3.6 করা যায় না? জি স্যার, ওইটা করা যায়। এটা তো আপনি হচ্ছে আপনি তো নিজে একটা রিটেন পরীক্ষা দিচ্ছেন না, আপনি দিবেন হচ্ছে এমসিকিউ পরীক্ষা। আপনার টিচার যদি এভাবে রাখে আপনি এভাবে রাখবেন, আর যদি টিচার ওইটা ভাঙা আবার দশমিকে নিয়ে আসবে তাহলে আপনি দশমিক উত্তর দিবেন। আপনি জাস্ট পলিসিটা বুঝছেন বলে হচ্ছে ফ্যাক্ট। এরপরে অপশন ভেঙে করতে পারে এবং রাখতে পারে। স্যার ভাগটা দশমিকটা দেখাবেন, 153/5, 153 5 ভাঙা দিয়ে দেখাবো, দশমিক। জি জি। এই এই ভাগ তো ভাই কিন্ডারগার্টেনের ব্যাপার। 153 ভাগ যদি 5 দিয়ে করে কত 2 ঘর, তাহলে 3 দিয়ে 3 5 হচ্ছে 15। এই যে এখানে অটোমেটিক্যালি যখন 3 চলে আসে, এখানে কোনো রেসিডুয়াল না আসে, তাহলে আমাদের একটা শূন্য আসে, আমরা জানি অটোমেটিক্যালি। তারপর হচ্ছে এই 5 দিয়ে তো ভাগ যাচ্ছে না, দশমিক দিয়ে একটা শূন্য আসতে হবে, তারপর হচ্ছে 5 6 30, এই হচ্ছে 30.6। একটা কোশ্চেন ছিল স্যার, বলেন। এমসিকিউ আকারে তো আসলে স্যার আমরা অপশনের উপরে ডিপেন্ড করে ভাঙবো বা ভগ্নাংশ রাখবো, কিন্তু স্যার লিখিত হলে কি আমরা ভগ্নাংশ রাখবো নাকি? লিখিত পরীক্ষাটা আপনাদের খুবই একটা লিবারেল পরীক্ষা হয়। এখানে আপনাকে ফিনিশিং প্রোডাক্ট অর্থাৎ অ্যানসারটা আপনি কোন ফরম্যাটে রাখবেন এগুলোর জাস্টিফাই হয় না। আপনাকে কোশ্চেনে একটা প্যাচ মারে, আপনি প্যাচটা খুলতে পারছেন কিনা এটা হচ্ছে বড় কথা, ঠিক আছে। এরপরে প্যাচ খুললে আপনি জিনিসটা হাতে রাখেন নাকি কোনো আলমারিতে শোকেসে রাখেন, এটা টিচারে দেখাবে না। টিচার আপনাকে দেখে আপনি গিফট খুলতে পারছেন কিনা। তো আপনাকে যে কোনো একটা কোশ্চেনের একটা ক্লু দিবে, প্যাচ দিবে, সেই প্যাচটা খোলার পর আপনার অ্যানসার একটা ফরম্যাট দাঁড়াবে। সেটা আপনি ভাঙ্গা করেন, দশমিকা করেন, যা করেন, এগুলো টিচার দেখেন, ওইগুলো ফ্যাক্ট। কথা হচ্ছে আপনি যে কোনো একটা ফরম্যাটে রাখলে আপনি ফুল অ্যানসার পাবেন।
লাস্ট এই সিম্পল ক্যালকুলেশনের, এরপর আমরা এই ভাষাগত অঙ্কে যাব। 30% of 10 is class you said use করেন ওকে উজ্জ্বল উজ্জ্বল মিউট করেন তো বাজনা সবাই মিউট, আমি ছাড়া সবাই মিউট। সবাই মিউট করেন, সবাই মিউট করেন। হ্যাঁ ঠিক আছে, উজ্জ্বল ডিস্টার্ব করছে। ওকে। এই যে এটা কোশ্চেন 30% of 10 মানে 10 এর 30% 10% অফ কোন সংখ্যা, মানে এটা বাংলা যদি বলি 10 এর আপনার ইংলিশে আসতে পারে কোশ্চেনটা। 10 এর 30% কোন সংখ্যা 10%, এটা হচ্ছে কোশ্চেন। 10 এর 30% কোন সংখ্যা 10%, এটা আপনি কোশ্চেনটা যদি চিন্তা করেন, আপনি 10 এর 30% করেন 10 ইনটু 30/100 শূন্য 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 কাটা অর্থাৎ 3, তাহলে 10 এর 30% কত 3, তাহলে কোন সংখ্যা 10% হচ্ছে 3, তাহলে x এর 10% হচ্ছে 3, তাহলে x ইনটু 10% ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে x ইনটু 10% কত 10/100 ইকুয়াল টু কত 3, তাহলে এটা কাটা, সুতরাং x ইকুয়াল টু 30, সুতরাং 30 এর 10% হচ্ছে 10 এর 30%। এটার একটা শর্টকাট ফর্মুলা আছে, x% of y is equal to y% of x, x% of y equal to y% of x, অর্থাৎ 30% of 10 is equal to 10% of 30, সরাসরি লিখতে পারতেন। আচ্ছা ম্যাথমেটিক্যাল আমি করে দেখাইছি, ডিরেক্টলি লিখতে হবে। এই প্যাটার্নটা অনেকগুলো পরীক্ষা আসে, বিশেষ করে যারা ব্যাংকে চাকরি পরীক্ষা দিবেন তাদের এটা প্রচুর আসে। যদি আপনাদের একটু ব্যাংকে পরীক্ষা দেন তখন এই ফর্মুলাটা পাবেন, পার্সেন্টেজ 30% of 10 is equal to 10% of which, মানে কোন সংখ্যা। তো সরাসরি আপনারা এই যে এই সংখ্যাগুলো ম্যাচিং থাকবে, এখানে 10, এখানে 10 আছে, এখানে 30 আছে, এখানে 30 নেই, তার মানে आंसरটা 30। বুঝছেন? আরেকবার একটু বুঝাবেন। কি বুঝাবো, শর্টকাট নাকি ব্রডকাট? ব্রডটাই বুঝান। ব্রডটা বলছে এখানে দুইটা অংশ, কিন্তু এটা একটা কোশ্চেনের পার্ট যে 10 এর 30%, 10 এর 30% কোন সংখ্যার 10%, দুইটা জিনিস। তাহলে 10 এর 30% কত, 10 ইনটু 30% অর্থাৎ 3, তার মানে প্রশ্নটা হয়ে গেল 3 কোন সংখ্যার 10%। আমি একটু আগে পড়াইছি না 51 কোন সংখ্যা 60%, তখন ওইরকম হয়ে গেল যে 3 কোন সংখ্যার 10%, তাহলে x এর 10% ইকুয়াল টু 3, তাহলে x এর 10% ইকুয়াল টু 3, তাহলে x ইনটু 10% 10/100 ইকুয়াল টু 3, তাহলে x ইকুয়াল টু 30। জি স্যার ক্লিয়ার। ধরেন আপনার কোশ্চেন আসলো 20% or 40% of 20 is of which, আপনাকে কোশ্চেন করব 40% of 20 is 20% of which, এটা সরাসরি आंसर 40, এখান থেকে এখানে দিতে পারেন। বুঝছেন না হলো? এটা বাংলা মিনিংটা হবে 40%। না এটা 20 এর 40% কোন সংখ্যা 20%, এটা হচ্ছে বাংলা কোশ্চেন। ঠিক আছে, প্যাস মেরে দিলেও অনেকে আটকে যাবেন। আশা করি ক্লিয়ার হয়েছে। আপনাদের টাইপ 1 শেষ। 8 হবে স্যার, হ্যাঁ এটা
আনসারটা আট কেন হবে? 40 হবে 40 অ্যান্সার। বিশের 40% 8। এখন এই 8 কোন সংখ্যা 20%? সেটা কিন্তু কোশ্চেন। 1/5 হবে। স্যার বুঝি নাই কি অ্যান্সার? স্যার অ্যানসারটা মানে এমনিতে হইছে 20 ইনটু 40/100 এটা করার পরে অ্যান্সার 8 তো 40 সরাসরি বললাম না x% of y equal to y% of x, তার মানে যে 40। আর যদি আপনারা ভেঙে ভেঙে করেন 20 এর 40% বের করেন 20 into 40%, 40 100 শূন্য শূন্য। তার অ্যান্সার তো 40। হ্যাঁ, তাহলে x এর 20% হচ্ছে 40, x into 20% equal to হচ্ছে 8, এই যে এটা 8 কোন সংখ্যা এটা। তাহলে x into 20/100 equal to হচ্ছে 8, শূন্য শূন্য কাটা, এটা দিয়ে কাটলে 5, এই যে 5 into 8, x equal to 40। সরাসরি তো বলছি থিওরি। সরাসরিটা করলে কিভাবে? বলছে x% of y equal to y% of x, এটা অলওয়েজ মেথড। x% of y equal to y% of x, তাহলে 40% of 20 equal to 20% of 40। বুঝছেন? জি স্যার, বুঝছি। ওকে, থ্যাংক ইউ। বুঝছেন। এবার টাইপ 2, 2 নাম্বার টাইপ। পর পর দুইটা সার দিল 20% এবং 15%, দুইটা সার একসাথে কত সারের সমান? এটা হচ্ছে প্রশ্ন। ধরেন আপনার একটা প্রোডাক্ট, আপনি কোম্পানির মালিক, ঠিক আছে, দোকানদার বলে লাভ নেই, আপনাদের ছোট করে লাভ কি, বড় কোম্পানির মালিক আপনার। এখন আপনাদের কোন একটা প্রোডাক্টে আপনি ডিসকাউন্ট দেবেন, আপনার একজন কম্পিটিটর আছে, ঠিক আছে, একই প্রোডাক্ট। এখন আপনি কি করলেন, আপনার প্রোডাক্টে প্রথমে 20% ছাড় দিলেন, এরপরে আবার ওই প্রোডাক্টের উপরে আবার 15% ছাড় দিলেন। এখন ছাড় দেওয়ার পর আপনার একটা প্রোডাক্টের দাম আসলো, তো মানে এখন একটা বিক্রয় মূল্য আসলো না, যে কোনো ধরেন 100 টাকা আপনার প্রোডাক্টের একটা দাম, আপনি ফার্স্টে 20% ছাড় দিলেন, 80 টাকা হলো, এরপর 80 আবার আপনি 15% ছাড় দিলেন, তাহলে একটা দামে তো বিক্রি করবেন প্রোডাক্টটা। আপনার রাইভাল কোম্পানি দেখা গেল সরাসরি একটা ডিসকাউন্ট দিচ্ছে, যেটা আপনার সমান বানাই ফেলছে। অর্থাৎ আপনি দুই ধাপে যে ডিসকাউন্টটা দিচ্ছেন, এক ধাপে সেই কত পার্সেন্ট ডিসকাউন্টের সমান হবে, এটা হচ্ছে আপনার কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনটা বুঝছেন কিনা আগে বলুন। তাহলে আপনার মনে করেন যে আপনার প্রোডাক্টের ভ্যালু হচ্ছে 100, আপনি ফার্স্টে 20% ছাড় দিলেন, ঠিক আছে, 100 এর 20% কত? এটা কি ম্যাথ করে করতে হবে নাকি পারবেন? জি স্যার, পারবো। 120% আছে 120। 100 এর 20% কি 120 নাকি শুধু 20? শুধু 20। হ্যাঁ, শুধু 20। 100 এর 20% হচ্ছে শুধু 20। তাহলে আপনি যখন 20% ছাড় দিবেন, ধরেন আপনি একটা শাড়ি কিনতে গেছেন, ঠিক আছে, ধরেন আপনি একটা শাড়ি কিনতে গেছেন, শাড়ি না, শাড়িটা আসলে একটু 100 টাকার শাড়ি আপনাদেরকে অপমান করা হয়, তাও ধরেন $100, ঠিক আছে, $100 একটা শাড়ি কিনতে গেছেন, গিয়ে দেখলেন 20% ছাড় পাইছেন, তাহলে আপনি কত টাকা দিয়ে শাড়িটা কিনবেন? $80 দিয়ে, কারণ আপনার তো 20% ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে আপনার ফার্স্ট ডিসকাউন্টের পরে আপনার ভ্যালু দাঁড়ালো 80। খেয়াল দেখেন, 20% ডিসকাউন্ট হচ্ছে টোটাল, তাহলে ফার্স্ট ডিসকাউন্টের পরে আপনার ভ্যালু দাঁড়ালো কত? 80। এবার এটার উপরে আবার ডিসকাউন্ট দিচ্ছে 15%, তাহলে 80 এর 15% কত? একটু খালি দেখেন, 80 এর 15% কত? তাহলে 80 × 15 বাই হচ্ছে 100%, শূন্য শূন্য কাটা,
এটা কাটলে 2 দিয়ে কাটলে এটা 4, এটা হচ্ছে 5, আবার এই 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 3, তার মানে 3 4 হচ্ছে 12। তার মানে 80 এর 15% হচ্ছে 12 টাকা, তার মানে আপনি আরো 12 টাকা ছাড় পাচ্ছেন। তাহলে আপনার প্রোডাক্টের দামটা কত দাঁড়ালো? 80 মাইনাস 12 অর্থাৎ কত? 68 টাকা দাঁড়ালো প্রোডাক্টের দামটা। এইটুকু বুঝছেন কিনা? আপনি যদি পরপর দুইটা ডিসকাউন্ট পান, প্রথমে 20% পরে আবার 15% দাম ডিসকাউন্ট পান, তাহলে আপনি সেই প্রোডাক্টটা 68 টাকায় কিনতে পারবেন। এটা বুঝছেন কিনা? স্যার বুঝেছি, কিন্তু ওই জি প্রশ্নটা স্যার। একটু বুঝতে পারিনি, একটু বুঝিয়ে দেন। প্রশ্নটা বুঝতে পারেন নাই? জি না। প্রশ্নটা হচ্ছে এই যে আমি তো সরাসরি বললাম যে দেখেন, পরপর 20% এবং 15% ছাড় একসাথে কত ছাড়ের সমান? আপনি ধরেন, আপনি এই জন্য আপনার কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা বললাম, যে ধরেন আপনার একটা জি স্যার, কোম্পানি, পর ঠিক আছে স্যার, বুঝেছি। তো আপনি দুইটা ডিসকাউন্ট দিয়ে আপনি একটা কাস্টমারকে 68 টাকা প্রোডাক্টটা সেল করতেছেন। আপনার প্রতিপক্ষ কোম্পানি কি করলো? এই একই প্রোডাক্ট কত পার্সেন্ট ডিসকাউন্টে দিলে 68 টাকা ছেড়ে দিব? 32%। 100 মাইনাস 68 ইকুয়াল টু কত? 32। আপনার প্রতিপক্ষ কোম্পানি কি করলো? ধুর, আমি 2 দিয়ে কি করবো, আমি একবারে এই ভাই আপনাদের 32% ছাড়। তাহলে আপনি ওই 32% ছাড় নিয়ে গেলে তো লাস্ট প্রোডাক্টের দামটা কি সীমিত থাকবে। তাহলে একসাথে ডিরেক্ট 32% ডিসকাউন্ট যত, আর ভেঙে ভেঙে দুইটা ডিসকাউন্ট কি সমান হলো না? তার মানে অ্যানসারটা কত? 32%। স্যার বুঝতে পারছি। সবাই কারো কি সমস্যা আছে বলেন? জি না। ওকে, এখন কোশ্চেনটা একটু অন্যভাবে করি। আপনারা আগে বেসিকটা শিখেন, শর্টকাট প্রথমে মাথার ভিতর ঢুকায়েন না, কারণ শর্টকাট অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়। বেসিকটা শিখলে কখনোই আটকাবেন না, জি ঠিক স্যার। আছে? ধরেন একজন ব্যবসায়ী, ঠিক আছে, কোন একটা প্রোডাক্ট ফার্স্টে প্রোডাক্টের দাম বাড়ায় দিল 25%। 25% দাম বাড়ালো, কথা বলছেন? প্রথমে 25% বাড়াইছে, এরপর বাড়ায় দেখলো যে প্রোডাক্টটা তেমন চলতেছে না, তখন উনি কি করলো? আবার 25% কমায় দিছে দাম। আপনার প্রোডাক্টের দামটা হচ্ছে মনে করেন 100 টাকা, ফার্স্টে ছিল প্রথমে মনে করেন 100 টাকা একটা প্রোডাক্ট ছিল, সে কি করলো? 25% দাম বাড়ায় দিছে। বাড়ানোর পর দেখা গেছে যে প্রোডাক্ট কাস্টমার খাইতেছে না দাম বাড়ানোর কারণে, তখন উনি কি করলো? আবার 25% কমাই দিচ্ছে। এতে ওই ব্যক্তির কি কোনো লাভ হবে নাকি লস হবে? লাভ হইলে কত, লস হইলে কত, বা সমান হলে তো সমান, লাভ লস কিছুই হবে না। স্যার আপনারা ও কি কি লাভের উপর বাড়াইছে না মূলধনের উপর? আপনার প্রথম যে 25% বাড়ালো, ওটা কি লাভের উপর? আমার কথাটা বোঝেন, যে কোনো কিছু দ্বিতীয় পার্সেন্টেজ যা হবে তা সবসময় মনে রাখবেন, ওকে প্রথম পার্সেন্টেজ অ্যাপ্লাই করার পর যে ভ্যালু দাঁড়াবে ওইটার উপরে হবে। এমনিতে যদি খাঁটি বাংলা ভাষায় তো 100 টাকার উপরে 25% বাড়াইছে, আর 100 টাকার 25% কমেছে, তাহলে তো লেভেল, এটা তো সবাই পাবে। তাহলে ম্যাথটা হলো গেল। তাহলে ম্যাথ হচ্ছে আপনি প্রথমে 100 টাকার 25% বাড়ানোর পরে প্রোডাক্টের দাম কত দাঁড়াবে? 125। 125 টাকা। 125 টাকা না? এবারে 125 এর মধ্যে আবার 25% কম দিছে, হ্রাস। তাহলে এটার 25% ডিসকাউন্টটা কত আসে এটা দেখতে হবে। এখন আপনি দুই ভাগে অঙ্কটা করতে পারেন। একটা হচ্ছে এটার 25% ডিসকাউন্টে আপনার কত ছাড় হলো, ওই ছাড়টা আপনি মাইনাস করতে পারেন করে, অথবা আপনি ডিরেক্টলি করতে পারেন যে 25% ডিসকাউন্ট দিলে আমার প্রোডাক্টের দাম কত হলো? 75% না? এটা বুঝছেন তো? 25% যদি আপনি ডিসকাউন্ট করেন তাহলে আপনার প্রোডাক্টের দাম কত? 75%। আপনি ডিরেক্ট 75% করেন, তাহলে আপনি সরাসরি আপনার প্রোডাক্টের ভ্যালুটা পেয়ে যাবেন, যে ফাইনাল প্রোডাক্টের ভ্যালুটা কত। তাহলে আপনি 75% দিয়ে যদি অঙ্কটা করেন কি দাঁড়াবে? 125 ইনটু 75% কত? 75 বাই হচ্ছে 100। এখন আপনারা 25 এর কাটাকাটি পারেন কিনা? 25 এর কাটাকাটি পারেন? এটা হচ্ছে 5 25 125, এটা হচ্ছে 4 25 100, এটা পারেন কিনা?
এবার তাহলে আপনি যে এটুকু কথা রিপিট কেউ কি মিউট, সবাই মিউট করে ফেলেন, না হলে সমস্যাটা হয়। তাহলে 5x75 আপনি গুণ দেওয়ার পরে 4 দিয়ে ভাগ করবেন, আপনার একটা প্রোডাক্টের মান আসবে। ঠিক আছে, গুণ দেন 5x75 মানে 25 দিয়ে করলে ভালো হতো। আচ্ছা বলছি তো, সমস্যা নেই। 5 5 25, হাতের আছে 2, 5 7 35 আর 2 কত 37। এই 37 কে আপনি 4 দিয়ে ভাগ করবেন। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করলে কত, 4 9 36, হাতের আছে 1, একে ধরবে 5 কে 15, তাহলে 15 তো ভাগ 4 দ্বারা যায় না, 3 দিয়ে যায়। তাহলে 3 দিয়ে যদি যায় তাহলে 3 4 হচ্ছে 12, হাতের থাকতেছে কত, হাতের থাকতেছে আবার 3। ঠিক আছে, দশমিক দিয়ে একটা শূন্য আনলেন, তারপর 7 দিয়ে যাবে, 4 7 28, হাতে থাকবে 2, দশমিকটা আছে আবার শূন্য আনলেন, 4 হচ্ছে 25। তার মানে আপনার ভাগ করলে 93.75 হয়। সুতরাং আপনার পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি প্রোডাক্টটা 93 টাকা 75 পয়সা আপনি বিক্রি করতে হচ্ছে। আপনার প্রোডাক্টের দাম ছিল 100 টাকা, আপনি প্রথম 25% বাড়ায় 125 টাকা করলেন। এরপরে সেখান থেকে যখন 25% ডিসকাউন্ট দিলেন, আপনি 75% বিক্রি করতেছেন, তার মানে আপনি পাচ্ছেন হচ্ছে এত টাকা। তাহলে আলটিমেটলি আপনার কিন্তু লস হচ্ছে না, কারণ আপনার তো প্রোডাক্টের দাম ছিল 100 টাকা, আপনি এখন পাচ্ছেন 93.75 টাকা। তাহলে 100 থেকে যখন আমি 93.75 মাইনাস করব, 6.25% হচ্ছে আমার লস হবে। দেখেন অঙ্কটা বুঝছেন কিনা? জি স্যার, বুঝাচ্ছি। স্যার এই যে 125 এর ওইখানে পার্সেন্টটা কেন হলো না, আর 75 এর ওইখানে পার্সেন্টটা কেন হলো? আপনি 25 নিতে পারতেন, 25 নিলেও অঙ্কটা হবে। ধরেন আমি 25 দিয়ে করাই, এটা তো গেল, আমি এটা রাখি না মুছে, এটা 25 দিয়ে করাই। ধরেন 125 এর 25% কত, আপনি প্রথম তো হচ্ছে 25% বাড়াই দিচ্ছেন, বাড়ায় 125 টাকা আপনার বর্তমান মূল্য, সেখান থেকে আপনি 25% ডিসকাউন্ট দিলেন, তাহলে 125 এর 25% কত দেখেন, 125 ইনটু 25 মানে হচ্ছে 100। তখন এই যে এটা প্রথমে 4, এটা হচ্ছে 5, 25 এর কাটাকাটি, তার মানে আর কাটাকাটি যায় না, তাহলে 5 25 এ 125 কে আপনি 4 দিয়ে ভাগ করবেন। তাহলে 125 কে 4 দিয়ে ভাগ করলে প্রথমত কত যায়, 5 25 125 4 দিয়ে, তাহলে প্রথমে আপনার যাচ্ছে কত দিয়ে, 30 দিয়ে। 125 এর 25%, দাঁড়ান কোন ক্যালকুলেশন ভুল আছে কিনা, কারণ ডাটা এরকম আসছে কেন, এরকম উদ্ভট ডাটা আসার কথা না। 125 ইনটু 25%, 125, 25 বাই হচ্ছে 100, 31 দিয়ে দিলে 124 আসে। কত, 31 দিয়ে দিলে 124 আসে। 31 কেন হবে, মানে 31 কেন হবে? আচ্ছা দেখি দাঁড়ান, 5 5 25 125, 125 কে 4 দিয়ে ভাগ করলে কত, আচ্ছা দেখি, 3 দিয়ে হচ্ছে 12, তাহলে তো লেভেল হয়ে গেল, তার একটা শূন্য আসবে, শূন্য আসার পরে আপনার এখানে 5 হবে। ঠিক আছে, 5 দিলে দশমিক দিবেন, আপনার আসবে হচ্ছে 0, তারপর 4 দিয়ে তো যায় না, আচ্ছা সরি 5 দিয়ে তো যায়, ঠিক আছে সরি 5 তো যায় 31, তাহলে 31.25 আসে, হ্যাঁ ঠিক আছে। 5 দিয়ে দিলে হচ্ছে 5 আসবে একবার, 4 তারপর 1 থাকবে 0, দশমিকে আসলে 0, 2 দিয়ে আসলে হচ্ছে 8, আবার 2 থাকবে, দশমিকের জন্য 0, এটা ঠিক আছে 31.25, হ্যাঁ ঠিক আছে, আপনার অ্যানসার কারেক্ট। তার মানে আপনি এই 125 টাকার 25% যখন ডিসকাউন্ট দিলেন, তো আপনার ডিসকাউন্ট পাচ্ছেন হচ্ছে আপনি এত টাকা, 31.25 টাকা হচ্ছে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন কিসের উপরে, 125 টাকা প্রোডাক্টের উপরে আপনি 31.25 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। কথাটা বুঝছেন, 31.25 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, তাহলে আপনি প্রোডাক্টটা পাচ্ছেন কত টাকায়, এটা থেকে যখন এটা বিয়োগ দিবেন, তখন আলটিমেটলি গিয়ে দেখবেন লাস্টে 93.75 টাকাই আসবে। স্যার মাইনাস আসলো
বলেন 6.25 ওটা কিভাবে আসলো? ওটা হচ্ছে আমি বলতে চাচ্ছি ওই যে আপনাদের একটা অঙ্ক কেন ভালো করে পড়াচ্ছি, কারণ পরবর্তী অঙ্কগুলো সব সেম নিয়মে, খালি বলবো আর একইভাবে করতে হবে, তখন আর কিন্তু কোয়েশ্চেন অ্যারেঞ্জ করতে পারবেন না। আমি 2 ভাগ অঙ্কটা করছি। ফার্স্টে দেখেন, এইটা মনে হয় কারণে আপত্তি নাই যে প্রথমে 25% বাড়ালে যে 125 টাকা হয়, এটা নিয়ে কি কারো সমস্যা আছে? না স্যার। ফার্স্টে কারো সমস্যা নেই। এবার এখান থেকে আমি 2টা ভাগ অঙ্কটা করতে পারি, যা আমি 125 টাকার উপরে 25% ডিসকাউন্ট দেওয়া মানে হচ্ছে আমার প্রোডাক্টের দামটা কত? 75%। সে ডাইরেক্ট 75% বের করলে আমার দাম আসতেছে 93.75। তাহলে আমার প্রোডাক্ট মূলত ছিল কত? 100। তাহলে একবার বাড়ায় একবার কমে লাগে আমার লাস্টে পড়ে যেতেছে 93.75। তাহলে আমি 100 টাকার চেয়ে আমি এখন লস করলাম না? দেখেন, লোকটা প্রথমে ধান্দা করছিল কি, বাড়াইছিল কেন? ব্যবসা বেশি করার জন্য। যখন দেখে তার প্রোডাক্ট চলে না, তখন সে 25% যখন আবার ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, তখন দেখা গেছে কি তার প্রোডাক্টটা এখন 93.75 টাকায় সেল করতে হচ্ছে। তাহলে তার আলটিমেট লস কত হচ্ছে? 100 থেকে 93.75 বিয়োগ দিলে 6.25% লস হয়। এটা হচ্ছে এই সিস্টেমে 75% হয়। আর আপনি যদি 125 টাকা দিতে ভ্যালুর উপরে 15% ডিসকাউন্টে করেন, তাহলে আপনার 125 এর 25% হচ্ছে 31.25। তার মানে এত টাকা আপনি ডিসকাউন্ট পাচ্ছেন কিসের উপরে? 125 এর উপরে। তাহলে 125 থেকে আপনি যখন ডিসকাউন্টটা মাইনাস দিবেন, তাহলে আপনি দোকানদারকে প্রোডাক্টের জন্য দাম দিবেন কত? 93.75 টাকা। তাহলে দোকানদার যখন 93.75 টাকা পাবে, তখন সে মনে মনে হিসাব করবে না যে হাই হাই আমি কি করলাম, আমার তো আগে 100 টাকাই ভালো ছিল। তাহলে তার লস হচ্ছে কত? 6.25। অর্থাৎ এই টাকাটা হচ্ছে হ্রাস। অর্থাৎ ডাবল পার্সেন্টের উপর পার্সেন্ট, অর্থাৎ হ্রাস বৃদ্ধি যদি সমান হয়, ডিরেক্টলি এই কাজটা করা যায়। আপনারা সরাসরি শর্টকাট যদি ফলো করেন, এভাবে করতে পারেন। আপনাদের যদি এরকম ভাবে যে কোনো অঙ্কে যদি কোনো নির্দিষ্ট পার্সেন্ট বাড়ায় আবার একই নির্দিষ্ট পার্সেন্ট কমায় ফেলে, অর্থাৎ হ্রাস এবং বৃদ্ধি যদি একই হয়, ধরেন 10% বাড়াইছে 10% কমাইছে, 20% বাড়াইছে 20% কমাইছে, হ্রাস বৃদ্ধিটা যদি সেম হয়, তখন আপনারা শুধু এই কাজটা করবেন, 25% ইনটু 25% দিবেন। এটা হবে হ্রাস। মনে রাখবেন, প্রথমে কোন পার্সেন্ট বাড়ায়া লাস্টে যেটা হয়, এটা আলটিমেটলি ওই ঘটনাটাই ঘটে। আপনি কোনো কিছু বাড়ায় যদি পরে আবার কমান, তাহলে আপনার সেখানে লস হবে। ঠিক আছে, লস হবে। তাহলে 25% কিছু 25% কত আসে দেখেন তো? 25/100 ইনটু 25 হচ্ছে 100, এটা আসে 25% ইনটু 25%। এখন এটার ক্যালকুলেশন কত আসে? এটার ক্যালকুলেশন কত আসবে? পার্সেন্ট হ্রাস 6.25% আসবে ক্যালকুলেশন করলে। এটা দেখাচ্ছে 4, এটা দেখাচ্ছে হচ্ছে 4। তার মানে তার 1/16। ঠিক আছে, 1/16। আপনি তো পার্সেন্টেজে যখন করবেন তখন এটা করেন 1/16 দিয়ে ভাগ করেন। প্রথমে শূন্য মনে করেন যে দশমিক দিয়ে একটা শূন্য আনলেন, এরপরে আবার শূন্য দিয়ে আর একটা শূন্য আনলেন, তখন আপনাকে এখানে যাবে কত? 6×0=96। এগুলো তো আমার শেখানোর দায়িত্ব না, বারবার তো ভাগ করে দেখাবো না। তারপর মাইনাস করে আসে 4 আছে, তো একটা শূন্য আসবে, তারপর আপনার 3×16=48। এটা আলটিমেটলি আমার ভাগটা মানে একটু সামথিং মিস্টেক হয়েছে। পরে যখন 100 দিয়ে গুণ দিবেন, ওই একই রকম ভাবে 6.25% আসবে। যখন আপনি পার্সেন্টেজে করবেন, ইনটু এত পার্সেন্ট করবেন, ক্যালকুলেশনটা এই ক্ষেত্রে একটু জটিল হয়ে যায়। এই জন্য শর্টকাট হচ্ছে বেসিক জিনিসটা হচ্ছে আমি সবসময় প্রিফার করি, অলওয়েজ। আমি শর্টকাট এমন তো পছন্দ না। ওভারঅল ম্যাথটা বুঝছেন কিনা একটু বলুন, তারপর আমি আপনাদের একটা এখন অঙ্ক দিব। স্যার এই হ্যাঁ, এই অঙ্কটা আমরা ওই যে আগের 2 করতে পারি নাকি? প্রথমে হচ্ছে 125 দিয়ে ওই যে 75-এর 100, এই হ্যাঁ, মানে এই অঙ্কটা আমরা 2 নিয়মে করতে পারি। হ্যাঁ, 2 নিয়মে করতে পারেন। ওই আগের যে 2 নিয়ম। আমি আরেকটা দিই, আচ্ছা আপনাদের একই পার্সেন্ট থাকার কারণে হয়তো জগা পিছনে লাগিয়ে দিতেছে প্যাচ। আমি এবার ভিন্ন পার্সেন্ট দিয়ে অন্য একটা একবার স্পেসিফিক ভ্যালু দিয়ে দিই। ধরেন আপনার একটা প্রোডাক্টের দাম হচ্ছে 1200, একবারে স্পেসিফিক প্রোডাক্টের দাম হচ্ছে 1200। তো প্রথমে 15% লাভে বিক্রি করলো,
ঠিক আছে, আপনি একটা ক্রেতার কাছে সে প্রোডাক্টটা 15% লাভে বিক্রি করছে। এখন এই দ্বিতীয় ব্যক্তি যে 15% মানে এই কাস্টমারের কাছ থেকে যে কিনছে, উনি গিয়া আরেকটা কাস্টমারের কাছে প্রোডাক্টটা সেল করছে, তৃতীয় আরেকটা ব্যক্তির কাছে 5% লস, 5% ক্ষতিতে বিক্রি করলো। তাহলে আপনার লাস্টে কত টাকা বিক্রি করছে, শেষ বিক্রয় মূল্যটা বের করতে হবে। মনে করেন 1200 টাকা প্রোডাক্ট, এটা হচ্ছে প্রোডাক্টের মূল্য, ঠিক আছে। উনিও এই টাকায় ফার্স্টে কিনছে, মনে করেন ক্রয় মূল্য হচ্ছে এটা, ক্রয় মূল্য হচ্ছে এটা। ফার্স্টের দোকানদার, এখান থেকে তিনটা ব্যক্তি, কিন্তু প্রথমে উনি 1200 টাকা একটা কিনে উনি 15% লাভে আরেকজনের কাছে বিক্রি করছে, এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। এই দ্বিতীয় ব্যক্তি আবার 5% ক্ষতিতে এই দ্বিতীয় ব্যক্তি তো 15% লাভে বিক্রি করে দিচ্ছে, তো উনি হচ্ছে তৃতীয় ব্যক্তি, উনি এখন 5% লসে বিক্রি করলো। তাহলে আপনার লাস্টের বিক্রয় মূল্য কত? আপনি এখান থেকে 15% লাভ চিন্তা করেন। 1200 এর 15% কত? 1200 এর 15% হচ্ছে এটা, 15% হচ্ছে এই জিনিসটা। তাহলে 12 ইন্টু 15 কত? 180। 12 ইন্টু 15 হচ্ছে 180। তাহলে 15% লাভ করা মানে উনি কিন্তু 180 টাকা লাভ করছে। তাহলে 1200 এর সাথে 180 যোগ করা কত হবে? 1380 টাকা। এই 1380 টাকা দিয়ে দ্বিতীয় ব্যক্তি কিনছে, এটা তো বুঝছেন? এই জিনিসটা ক্লিয়ার কিনা বলুন। এরপরে এটার উপরে আপনার 5% লস চিন্তা করতে হবে। আপনি 1380 বুঝছেন কিনা? এই টাকাটা বুঝছেন কিনা আগে দেখতে হবে। হ্যাঁ, এবার এটার আপনি 5% মাইনাস করেন। 1380 5% কত? 5/100, ঠিক আছে। তখন এই 0 0, তারপর এই 5 দিয়ে এটা কাটলে তো কত? 2, তারপর 2 দিয়ে 138 টা ভাগ করলে কত? 2 দিয়ে 138 কে হচ্ছে 6 9, অর্থাৎ 69 টাকা। স্যার ওটা 1380 হবে না, 180 হয়েছে যে। 180 তো হচ্ছে আপনার ক্যালকুলেশন করে 1200 এর 15% তো লাভ করছে, তার মানে 15% হচ্ছে 180 টাকা, তার মানে 180 টাকা লাভ হয়েছে টোটাল। তাহলে প্রথমে 1200 টাকা 180 টাকা লাভ হয়েছে, তাহলে দামটা কত? দামটা তো হচ্ছে 1380, বুঝলেন নাই? দ্বিতীয় ব্যক্তির জন্য দামটা কত হয়ে গেল? 80 টাকা লাভ হয়েছে না সেজন্য। কারণ প্রথম তো 1200, ওরা 1200 বিক্রি করছে। এবার আপনি তাহলে দ্বিতীয় ব্যক্তি তো তার জন্য ক্রয় মূল্য কত হয়ে গেল? 1380 না? এবার সে যখন 5% আবার লস দিবে, 1380 এর 5% হচ্ছে 69 টাকা, তার মানে সে 69 টাকা লসে বিক্রি করবে। তাহলে 1380 টাকায় সে কিনছিল, সে 69 টাকা সেল দিল, মানে লসে সেল দিল। তাহলে তার সেলিং প্রাইস কত? 1311 টাকা। তার মানে 1311 ফাইনাল বিক্রি মূল্য হচ্ছে 1311 টাকা। এটা বুঝছেন কিনা? জি স্যার। এবার এই ম্যাথটাই আপনি অন্যভাবে যদি আমি বলি, আগের মতো ধরেন 1200 টাকা প্রোডাক্টের দাম, লোকটা চিন্তা করলো লাভ করবে, একই ব্যক্তি থেকে চিন্তা করেন, লোকটা চিন্তা করলো যে লাভ করবে, তখন উনি কি করলো? প্রোডাক্টের দাম 15% বাড়াই দিল। বাড়াই দিয়ে দেখলো যে প্রোডাক্টটা তেমন চলতেছে না, তখন উনি কি করলো? আরো 5% পরে কমাই দিল দাম। ফাইনালি গিয়ে তখন কত টাকা বিক্রি করে দিল? তার কি লাভ হবে না লস হবে? তখন দেখেন ফাইনালি গিয়ে তার কি 1311 টাকা প্রোডাক্ট। সুতরাং তার কিন্তু 1200 টাকার প্রোডাক্ট 1311 টাকা সেল দিচ্ছে, তাও কিন্তু 111 টাকা লাভ হচ্ছে। অর্থাৎ সে লাভ করতে চাইছিল 180 টাকা, 15% বাড়াই দিয়ে, পরে আরো 5% কমে যাওয়ার কারণে তার প্রোডাক্টের ভ্যালু দাঁড়ালো 1311 টাকা, তবু কিন্তু তার লাভ হচ্ছে। আপনি অঙ্কটা একই ব্যক্তির প্রেক্ষাপটে করতে পারেন, কিংবা ভিন্ন ভিন্ন ব্যক্তির প্রেক্ষাপটেও করতে পারেন। আমার কথা হচ্ছে যদি আপনারা এটা বুঝেন তাহলে আমি আপনাদের বুঝাবো, মানে পরবর্তী অঙ্কগুলো বুঝাবো। আর যদি না বুঝেন তাহলে আমি থিমেটিক কোনো কথাই বলবো না, বইয়ের অঙ্ক ধরবো,
অঙ্ক করাবো, ওই অঙ্ক দেবো, অঙ্ক করাবো, তাহলে একবার ডাইরেক্ট বুঝে যাবেন। কিন্তু তখন কি শুধু অঙ্কটাই বুঝবেন, যেটা পড়াবো সেটা, ওই রিলেটেড অঙ্কগুলো আপনারা নিজেরা সলভ করতে পারবেন। এই জন্য অঙ্কের বাইরে থিম বুঝতে হবে। দেখেন ওভারঅল আমার ডিসকাশন এটুকু বুঝছেন কিনা, যে এক ব্যক্তি কিংবা একাধিক, এখানে কি যে মূল টাকাটা আছে স্যার, এই টাকাটা কি উল্লেখ থাকবে? হ্যাঁ এটা উল্লেখ থাকবে 1200। যদি না উল্লেখ থাকে তাহলে আপনি 100 ধরে করবেন। স্যার এখানে এই উত্তর টাকাটা কি উল্লেখ থাকবে, 1311? হ্যাঁ উত্তর 1311। স্যার যে ওই চূড়ান্ত আগের বিক্রম ভাবে হচ্ছে 1311। আগে শর্টকাট নিয়মে করলাম তো উত্তর তো ওটা হলো না। উত্তর শর্টকাটটা হচ্ছে পার্সেন্ট, এই জন্য তো আপনারা বললাম যদি হ্রাস বৃদ্ধি সমান থাকে তখন ওই শর্টকাটটা অ্যাপ্লিকেবল। এটা দেখেন একটা হ্রাস বৃদ্ধি কিন্তু সমান না, একটা 15 একটা 5%, তখন কিন্তু ওই শর্টকাট মানবে না। বুঝছেন তো কথা? বিস্তারিত শিখবো যাতে মনে থাকে। এই জন্য তো আমি বললাম যে শর্টকাটের কিন্তু নেগেটিভ পয়েন্ট আছে। শর্টকাট একটা স্পেসিফিক পয়েন্টে কাজ করে। শর্টকাটের কিন্তু অনেক শর্ত আছে, অনেক শর্ত মেনটেন করে শর্টকাট হয়, কিন্তু বেসিকের কোনো শর্ত নেই। বুঝছেন কথা? জি স্যার। আচ্ছা, আমি এখন আপনাদের আরেকটা অঙ্ক করাই অন্যভাবে, পরিমিতির অঙ্ক করাই। আসলে বোঝাইতে গেলে সময় চলে যায় অনেক, এজন্য আসলে বোঝাইতেছি না, আমি অঙ্ক করাইতেছি। তাহলে আপনাদের তো নির্দিষ্ট ক্লাস কোয়ান্টিটি ফিক্স, এর মধ্যে শেষ করতে হবে। আয়তাকার ক্ষেত্র, মনে করেন কোন একটা আয়তক্ষেত্র, তো আয়তক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য থাকে আর কি প্রস্থ থাকে। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আপনি 20% বাড়ায় দিলেন, এটা হচ্ছে 20% বৃদ্ধি। দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো, আর প্রস্থটা একটা পার্সেন্টেজ কমানো হলো, 10% হ্রাস করা হলো, 10% হ্রাস করা হয়েছে। এতে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হবে কিনা, এটা হচ্ছে আপনার প্রশ্নটা। দৈর্ঘ্যটা হচ্ছে 20% বাড়াই দিচ্ছেন, আর প্রস্থটা হচ্ছে আপনি 10% কমাই দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তাহলে এটা তো স্যার 100-র উপরে ধরবো না স্যার? হ্যাঁ এগুলো সব 100 ধরবেন। আপনার কথা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সমান হয় না, ভিন্ন হয়। কিন্তু এটার যদি আপনি আয়তক্ষেত্র বলেন আপনার কিন্তু ভুল নাই, বর্গক্ষেত্র আয়তক্ষেত্র বললে কিন্তু ভুল নাই, সবগুলো আয়তক্ষেত্র। 4টা বাহু থাকলে ট্রাপিজিয়াম ছাড়া সবই আয়তক্ষেত্র, মানে সরি বর্গক্ষেত্র হচ্ছে আয়তক্ষেত্র। আর ওইটা কিন্তু সামান্তরিক, রম্বস কিন্তু এক প্রকার সামান্তরিক, বর্গক্ষেত্র এক প্রকার আয়তক্ষেত্র। দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে গেলে তার আরেকটা নাম দেওয়া হয়, এটা হচ্ছে বর্গ। তো আপনি এটাও যেহেতু পার্সেন্টেজ অঙ্ক, আপনি পার্সেন্টেজ অঙ্ক করতে গেলে এক্স ওয়াই ধরে অঙ্কটা করা যায়। আপনি যদি দৈর্ঘ্যটাকে এক্স ধরে প্রস্থটাকে ওয়াই ধরেন তাহলে অঙ্কটা বিশাল বড় হয়ে যাবে। আপনার এত কষ্ট করে গ্যাঞ্জামে যাওয়ার দরকার নেই। আপনি ধরে নেন আপনার দৈর্ঘ্য 100, দৈর্ঘ্য 100, প্রস্থ কত 100, আপনার শুরুতে ছিল, তাহলে আপনার ক্ষেত্রফল কত 10,000। দৈর্ঘ্য ইনটু প্রস্থ কত, ক্ষেত্রফল 10,000 হয় না? এখন আপনাকে দৈর্ঘ্য বাড়ায় বলছে 20% বাড়াইতে, তাহলে বাড়ায় দৈর্ঘ্যটা হলো কত 120। প্রস্থটা বলছে 10% কমাইতে, তাহলে কমায় 90। এবার এটা গুণ দেন, ঠিক আছে? 9 বার কত, 9 বার 108। জি স্যার 108, এরপরে দুটো শূন্য হবে, ঠিক আছে? তাহলে আপনার তো আলটিমেটলি দেখা যাচ্ছে কি, আলটিমেটলি এটা বড় না এটা বড়, ওটা বড়, এটা বড় না এটা বড়, পরেরটা বড়। একটা বড় স্যার। এটা বড় না? তাহলে আপনার ক্ষেত্রফল কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে 1800 10,800 থেকে 10,000 বিয়োগ দেন, তাহলে 800 হয়ে যায়। তাহলে এইটুকু বৃদ্ধি পাইছে। শতকরা পার্সেন্টেজ তো, এটা তো আপনার কত পার্সেন্ট বলছে, তো পার্সেন্ট এখানে পার্সেন্ট করে দিতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, তখন এটা 8% হয়ে যাবে आंसर। তার মানে 8% বৃদ্ধি পাইছে, এই হচ্ছে আপনার आंसर। দেখেন বেসিক বুঝলে ম্যাথগুলো কত সহজ। প্রথমে একটা দুইটা একটু স্লো হয়, মানে সময় লাগে করতে, মনে হয় যে এত বড় অঙ্ক কেমনে করব। পরে যখন চর্চা করেন তখন আলটিমেটলি দেখবেন যে অঙ্কটা অনেক সময়টা কমে আসছে, আপনি বুঝে যাবেন যে কিভাবে করতে হবে। তাহলে ওভারঅল এই ম্যাথটা বুঝছেন? স্যার এটা কথায় কি হবে, অঙ্কটা সাজানো কথাটা কি হবে একটু বললে ভালো হয়।
না 800, ও সরি 8%। একটি আয়তাকার স্যার জি স্যার। বলতেছি হ্যাঁ, বলেন। অঙ্কটা হচ্ছে যে কথাটা সাজানা, মানে একটি আয়তক্ষেত্রে কথাটা না সাজাতে স্যার। না, কথা হচ্ছে আপনি যে কোনো একটা বই ফলো করতেছেন না, জি যে কোনো একটা বই তো ফলো করতেছেন, সেখানে শতকরা চ্যাপ্টার আছে না, যেহেতু আপনাদের সিলেবাস আছে, আপনারা জি ওই বইয়ে দেখুন অঙ্কগুলো আছে, হুবহু সেম ডাটা না থাকতে পারে, অথবা আপনার বই দেখতে পারেন যে কোন একটা না স্যার, আয়তক্ষেত্রের অঙ্ক দৈর্ঘ্য 10% সাজানোর কথা বৃদ্ধি করলে, হ্যাঁ, তাহলে কি বলেন? আমি বলতে চাচ্ছি যে এভাবে হবে নাকি, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, এরকম ভাবে কি অঙ্কটা থাকবে, ও প্রশ্ন, কথায় থাকবে, সেটা বলতেছিলাম। হ্যাঁ প্রশ্ন, প্রশ্নটা নাকি অঙ্কটা যে প্রশ্নটা সাজানো আছে। প্রশ্নটা আমি রিডিং করি। একটি কোন আয়তাকার আয়তক্ষেত্রের ক্ষেত্রে কোন দৈর্ঘ্য হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20%, আর 20% বৃদ্ধি হচ্ছে প্রস্থ এবং হচ্ছে প্রস্থ 10% হ্রাস পেলে 10% হ্রাস পায়, এভাবে ক্ষেত্রফলের কি কত পরিবর্তন প্রশ্নটা হবে? সাজানো থাকবে? এটাই তো আমি বলতেছি, কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য জি 20% বৃদ্ধি পেলে এবং প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফলের কতটুকু পরিবর্তন হবে, কিংবা ক্ষেত্রফলের কতটুকু হ্রাস বৃদ্ধি করবে, কিংবা আপনারা সুবিধা করে বলে দিতে পারে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে, বুঝছেন না? এটা হচ্ছে সুবিধা চাইলে বলে দিতে পারে, কারণ আপনার তো বলতে পারে 8% হ্রাস, এটা অপশন থাকতে পারে, কতটুকু হ্রাস বৃদ্ধি পাবে, বলে দিবে। তাহলে আপনাদের কনজিকিউটিভ সারের উপরে কোশ্চেনটা হয়ে গেল, এরপরে আপনারা শর্টকাট সব বই পাবেন, এগুলো দেখবেন, এই পাশে এই রিলেটেড অনেক অঙ্ক আছে, ঠিক আছে? এখন আমি যাই পরবর্তী টাইপে, টাইপ 3। এবার একবার সবাই মিউট কেন, হ্যাঁ কথা শুনতে পাওয়া যায়, ওকে ঠিক আছে। আচ্ছা, এখন পরবর্তী টাইপ হচ্ছে, ধরেন এটা খুব মজার অঙ্ক, এগুলো একবার কমন অঙ্ক, 1983 সালের পাটিগণিতের বইয়ে এই অঙ্কগুলো এভাবে ছিল, যুগ যুগ ধরে এই অঙ্কগুলো হুবহু এভাবে দিতেছে। একটা অঙ্ক পড়ি তাহলে বুঝবেন। ধরেন তেলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, তেলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের মনে করেন সৎ উপায়ের মানুষ, নির্দিষ্ট ইনকামের মানুষ, আমাদের তো মূল্য বৃদ্ধি পাইছে, তাহলে আমাদের তো টাকা বৃদ্ধি পায়নি, তাহলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি গুলো কি করতে হবে, গরিব ফ্যামিলি গুলোর কনজাম্পশন কমাইতে হয়, মানে কোনো কিছু যখন দাম বাইরে যায় তখন ব্যবহারটা একটু কমাই দিতে হয়, যেন টাকাটা ঠিক থাকে, আমার খরচের পরিমাণ যেন না বাড়ায়। এটা হচ্ছে সিনারিওটা মনে করেন। তাহলে তেলের মূল্য 25% বৃদ্ধি পেলেও, তবে তেলের ব্যবহার কতটুকু কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে? কোশ্চেনটা বুঝছেন? যারা বুঝছেন বলার লাগবে না, বুঝছি, যারা বুঝেন নাই তারা বলেন যে বুঝি নাই। স্যার আর একটুখানি বলেন। স্যার বুঝি নাই। এত গল্প করে বলি তাও যদি না বুঝেন, আপনার কথা হচ্ছে তেলের দাম বাইরে গেছে 25%, আপনি 100 টাকার তেল কিনতেন, এখন আপনার 25% দাম বাড়া মানে আপনার 125 টাকা চলে যাবে, কিন্তু আপনার খানদানি টাকা নেই যে 125 টাকাও পারছে, কি হয়েছে ভাই নেন আরো 2 লিটার বাড়ায় দেন, কারণ আপনার কি করতে হবে, আপনার টাকা পকেটে 100 আছে, ঠিক আছে, টাকা পকেটে 100 আছে, তাহলে 25% দাম বাইরে যাওয়ার পরেও তেলের ব্যবহারটা যদি আপনি কত পার্সেন্ট কমাইলে ওই 100 টাকা দিয়ে আপনি তেল কিনবেন, অর্থাৎ আপনি তেল বাবদ খরচ বাড়াইতে পারবেন না, তাহলে আপনার ব্যবহারটা কত পার্সেন্ট কমাইতে হবে, এটা হচ্ছে কথা, কত পার্সেন্ট কমাইলে আপনার তেল বাবদ কোনো খরচ বৃদ্ধি পাবে না, এই হচ্ছে কোশ্চেন। এইগুলো মুখস্থ, 20%, 20 আর 25 এর একটা সম্পর্ক আছে, স্যার 20 থাকলে ঠিক আছে? 25 থাকলে হ্যাঁ হ্যাঁ, এটার সূত্রটা হচ্ছে যে আর বাই 100 প্লাস আর ইন্টু 100%, আর পার্সেন্ট বৃদ্ধিতে ব্যবহার ঠিক রাখতে, সরি খরচ ঠিক রাখতে, খরচ ঠিক রাখতে ব্যবহার কমাতে হবে, এ হচ্ছে সূত্র।
আর পার্সেন্ট দাম বৃদ্ধিতে খরচটা ঠিক রাখতে ব্যবহার কমাতে হবে আর বাই 100 প্লাস আর ইনটু 100%। এই হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে 25% বৃদ্ধি পাইছে, তাহলে 25 হচ্ছে আর এর ভ্যালু, ভাগ হচ্ছে 100 যোগ হচ্ছে 25 ইনটু 100%। এখন এইটুকু কত দাঁড়াইলো? দেখতেছেন যে 25 বাই হচ্ছে 125 ইনটু 100%। তাহলে এটা দিয়ে এটা কাটলে কত? 5 5 25 125, 5 দিয়ে 100 কাটলে কত? 20। সুতরাং এই হচ্ছে 20%। তাহলে 25 আর 20 এর একটা রিলেশন আছে, সরাসরি পারি আমরা বুঝি। এটা যদি 25% বেড়ে যায় তাহলে 20% কমাইতে হবে। এখন অন্য পার্সেন্ট যদি দেয় তাহলে কি হবে? তখন এই সূত্র দিয়ে আপনারা করবেন, ঠিক আছে? দিব আর একটা সূত্র সারা কোরআন স্যার, সূত্র দিয়ে আমার ভালো লাগে না সূত্র দিয়ে ভালো লাগে না? স্যার, সূত্র ভুলে গেলে শেষ, অঙ্কই পুরো শেষ। অঙ্ক পুরো শেষ। এটা তো একেবারে শর্টকাট সূত্র, এটা ঐকিক নিয়মে করতে হবে তখন। আচ্ছা আমি একটা এই সূত্রটা একটা প্র্যাকটিস করাই, মানে একটা অঙ্ক দেই, পরে আমি আপনার মূল্যায়নটা করে দিতেছি। আপনারা দেখি যারা সূত্রটা মুখস্থ করতে পারে তারা এটা পারে কিনা। 6% দিলাম, ছোটই দিলাম, করেন। এবারটা করেন। তেল বাবদ খরচ যদি 6% বৃদ্ধি পাই তাহলে ব্যবহার কত পার্সেন্ট কমাইলে আপনার খরচ বৃদ্ধি করবে না, এটা করেন। তারপর আমি আপনার মূল্যায়ন করাই দিতেছি। আমার চটপটি তো ঠান্ডা হয়ে গেল। করতেছেন নাকি? স্যার পারতেছি না। 6 বাই 100 যোগ 6 ইনটু 100%। কাটাকাটিটা কষ্ট বুঝছি। তাহলে 6 বাই 106, 6 বাই 106 ইনটু 100%। তাহলে এটা 3, এটা হচ্ছে 50। দেখেন এটা 3, এটা 50, ও সরি 106 তো, তাহলে 53। 2 দিয়ে কাটলে এইটুকুই কাটাকাটি যায়, আর তো কিছু যায় না। তার মানে 300 কে ভাগ করতে হবে কি দিয়ে? 53 দিয়ে। 300 কে ভাগ করতে হবে 53 দিয়ে। তাহলে 6 দিয়ে তো যাবে না, প্রথমে 5 দিয়ে যাবে। 5 দিয়ে গেলে হচ্ছে 250, 100, 265। 5 দিয়ে গেলে 265 হয়, তাহলে বিয়োগ করলে থাকবে হচ্ছে 35। 35 তো দশমিক দিয়ে আনেন 0, 350। 350 যাবে হচ্ছে 5, 6, 30, 6 বার যাবে। 6 দিয়ে গেলে 5, 36, 300, আর হচ্ছে 318, 318 এইটুকু আসে। তখন এখন আপনার এখানে থাকতেছে হচ্ছে বিয়োগ করলে কত থাকবে? বিয়োগ করলে 32 থাকে। দশমিক তো আছে, শূন্য আর একটা আসবে, তাহলে শূন্য আসলে 320, তো তাহলে 60 হবে। এটা 318, আর করা লাগবে না। তারপরে আপনি এই পার্সেন্টটা পেয়ে গেলেন 5.66%। এটা হচ্ছে অ্যান্সার। বুঝছেন তো? আগের মেথডে, সেম মেথডে করলে আপনার 5.66% আসে। এবার আপনি যেহেতু মূল নিয়মটা বুঝতে চাইছে, আর এটা যেহেতু এভারেজ একটা অ্যান্সার আসছে,
আমি এটাতে না বুঝাই, আমি 25 দিয়ে পুরো বেসিকটা বুঝাই, তাহলে কাটাকাটিটা সহজ হবে। দেখেন আপনার 25% বৃদ্ধি পাইছে বলছে, তাহলে 25% বৃদ্ধিতে 25% বৃদ্ধিতে বর্তমান মূল্য কত? 125 টাকা। মনে করেন 100 টাকার একটা প্রোডাক্টের দাম, আপনার আগে 100 টাকা ছিল, কথাটা বুঝেন, 100 টাকা ছিল, আপনি 25% বৃদ্ধি পেয়েছে, গিয়ে দেখলেন দামটা হয়ে গেছে কত, এখন 125 টাকা। তাহলে বর্তমান মূল্য 125 টাকা হলে আপনার পূর্ব মূল্য কত ছিল? পূর্ব মূল্য ছিল 100 টাকা। 100 টাকা। তাহলে বর্তমান মূল্য 1 টাকা হলে পূর্ব মূল্য কত? 100/125 টাকা। এখন আপনার জন্য বর্তমান মূল্য কত? আপনার বর্তমান মূল্য তো 100 টাকাই বুঝি, তাহলে আপনি 100 টাকাই ব্যয় করতে পারবেন। আপনার বর্তমান মূল্য 100 টাকা হলে আপনার পূর্ব মূল্য কত? তাহলে 100 × 100 ভাগ হচ্ছে 125। তাহলে এটা 4×25 100, 5×25 120, 5 দিয়ে 100 কে কাটলে 20, এ হচ্ছে 80। 4×20 80 টাকা। তার মানে আপনার বর্তমান যে 100 টাকা ছিল, 100 টাকা হচ্ছে 80 টাকার রেসপেক্টিভ হয়ে গেল। সুতরাং আপনাকে এই যে 100 থেকে 80 টাকা হলো তো আপনার ভ্যালু, তাহলে এইটুকু আপনাকে ডিফারেন্সটা 20% আপনার ব্যবহারটা কমাতে হবে। এই যে দামটা আসলো এটাই আপনার বর্তমান মূল্য 125 টাকা গেল, যতই বাড়ুক না কেন, 106 টাকা আগেটা যেটা ধরছেন 6%, আপনি বর্তমান মূল্য 106 টাকা হলে পূর্ব মূল্য 100 টাকা, 1 টাকা হলে আপনার 100 টাকার প্রেক্ষাপটে হিসাব করে আপনি দেখবেন যে আপনার ভ্যালুটা কত আসে। যে টাকাটা আসে 100 টাকার সাথে যে ডিফারেন্সটা, ওইটুকুই কমাতে হবে। ঠিক আছে, বুঝছেন মূল নিয়মটা? এখানে কি স্যার 100ই ধরবো? হ্যাঁ, 100 তো ধরবেন। আপনার 25% বৃদ্ধি পাইছে। আপনার তো যে কোনো কিছু, এই শতকরা অঙ্কের কোনো কিছু যদি আপনাকে পরীক্ষায় ভ্যালু দিয়ে দেয়, যেমন আমি একটা 1200 টাকা দিয়ে করাইছি, দিয়ে দিলে আপনি ওইটা দিয়ে অঙ্ক করবেন। আর যদি ওইটা না দেয় তাহলে সব 100, বুঝছেন, সব 100। কিন্তু আপনাদের জন্য আবার আপনারা যদি কেউ আবার কেউ দেখে মুখে কিছু লাগা রয়েছে কিনা, আমি আবার খাইতেছি তো, আর যদি আপনারা খুব টেকনিক্যাল হন, ধরেন ম্যাথে পড়তে পড়তে এক্সপার্ট হন, তখন কখনো 200 ধরে, কখনো 300 ধরে, কখনো 400 ধরে অঙ্ক সহজ হয়ে যায়। এটা কোশ্চেন দেখলে বোঝা যায় এই অঙ্কটা 400, আচ্ছা 400 তাহলে এত। এটা হচ্ছে অভিজ্ঞতা। আর অভিজ্ঞতা স্যার জেনারেলাইজড যদি বুঝতে চান তাহলে সব 100। অঙ্ক দেওয়া থাকলে যেটা দেওয়া থাকবে সেটা, না দেওয়া থাকলে 100 ধরে অঙ্ক করবে। এই হচ্ছে ফ্যাক্ট। ওইটা বলছি না স্যার, স্যার ওই যে নিচে যে লেখছেন যে 125 টাকায় পূর্ব মূল্য 100 টাকা আর বার 1 টাকায় 100 টাকায়, স্যার এখানে কি 100ই সবসময় থাকবে? হ্যাঁ, এটা 100 টাকায়, কারণ আপনার তো এই যে পুঁজি 100 না, আপনার আগে কত ছিল, আগে যেটা ছিল সেটা এখানে ধরে করবে। কারণ আপনার তো 100 টাকার প্রেক্ষাপটে আপনার কতটুকু কমাইতে হবে। আপনার ধরেন 1 কেজি তেলের দাম 100 টাকা ছিল, আপনি যদি 100 টাকার তেল কিনতেন, তাহলে আপনার তো 100 টাকায় পুঁজি, তাহলে বর্তমানে দাম বেড়ে গেছে 125 টাকা, 1 টাকায় কত, আপনার টাকায় কত কি করতে হবে, এটা হচ্ছে বেরোবে। বুঝছেন? হ্যাঁ স্যার বুঝছি। এটা 100। তাহলে এই রিলেটেড অঙ্ক আছে, ডাটা চেঞ্জ হয়, তেলের জায়গায় ডাইল হয়, ডাইলের জায়গায় তেল হয়, তেলের জায়গায় অন্য কিছু প্রোডাক্ট দিতে পারে, ওইটুকুই। কোন কিছু পার্সেন্টেজ বৃদ্ধিতে আপনার ব্যবহার কতটুকু কমাতে হবে। এবার কত পার্সেন্ট বৃদ্ধিতে, সাধারণত 25% থাকলে ডাইরেক্ট বীজ দিয়ে দিবেন, এটা অটো রিলেশন। আর এর বাইরে যদি কোনো কিছু থাকে, 6% দিয়ে করছি, 10%, 12%, তখন অঙ্কটা এরকম করতে হবে। বুঝছেন? স্যার আমার একটু কথা ছিল। বলেন। স্যার ওই কোশ্চেনটা পুরো লিখে দিলে একটু ভালো হইতো। আপনারা কোনো উপরে বই একটু ফলো কোশ্চেনটা করেন না? লিখে দিতেন। বইয়েই তো পাইবেন অঙ্ক। এগুলো তো সরাসরি বইয়ের মধ্যে আছে হুবহু। এই অঙ্ক নাই এমন কোন গণিত বই পৃথিবীতে নাই, বুঝছেন, এই ম্যাথটা নাই, এরকম গণিত বই পৃথিবীতে নাই। এই যে এরকম চিনির সাইজ না ডাইল বলছি ভুলে গেছি, আর একটা লিখ লইছে, চিনির মূল্য 25% বৃদ্ধি পেলে কোন পরিবারে চিনির ব্যবহার কতটুকু কমালে চিনি বাবদ
বাবদ পরিবারের খরচ বৃদ্ধি পাবে না। এই যে আপনারা কোশ্চেনটা লেখালেন, আপনাদের কোয়ালিটি টাইম নষ্ট করলেন, কারণ সময় কিন্তু 1.5 ঘন্টা। জি স্যার, একটা লেখা দিয়েছেন, বুঝে গেছি ওকে, স্যার, মুছে ফেলেন। টাইপ 4। টাকা 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এই হচ্ছে কোশ্চেন। এবার ডিমের ব্যবসা নামাই দিলাম আপনাদের। 100 টাকায় কিনতেছে কটা? 10টা। তাহলে 100 টাকা বিক্রি করতেছে কটা? 8টা। তাহলে আপনাদের শতকরা কত লাভ হবে? এই ধরনের ম্যাথ আসলে আপনারা এক পিসের ক্রয় মূল্য, এক পিসের বিক্রি মূল্য বের করবেন সবসময়। ভিন্ন ভিন্ন কোয়ান্টিটি দিয়ে যাই বলো, আপনারা একটার ক্রয় মূল্য, একটার বিক্রি মূল্য বের করবেন। দেখেন 10টা ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য কত? আমি ওই ঠিক নিয়ম করলাম না, যেটা সরাসরি বোঝা যায়, এটা তো লেখাই যায়। একটা তাহলে কিনতেছে কত টাকা করে? 10 টাকা না? তাহলে প্রতি পিসের ক্রয় মূল্য দাঁড়াচ্ছে 10 টাকা। এবার 100 টাকা বিক্রি করতেছে না 8টা, তাহলে একটির বিক্রি মূল্য কত? 100 ভাগ হচ্ছে 8, 12.5 টাকা। ঠিক আছে, 12.5 টাকা। তাহলে আপনার লাভ কত? 2.5 টাকা। এটুকু বুঝছেন? তাহলে আপনি 10 টাকায় একটা কিনে 12.5 টাকা বিক্রি করতেছেন প্রতি পিস, লাভ হইতেছে 2.5 টাকা। এবার হচ্ছে পার্সেন্টেজ। আপনার 10 টাকায় লাভ হয় হচ্ছে 10, তাহলে 100 টাকায় কত লাভ হবে? এই হচ্ছে কথা। এটা কাটা, তাহলে 25%, 25% আপনি লাভ করতেছেন। দেখেন বুঝছেন কিনা? স্যার, প্রথম লাইনে করেছেন ওটা? বুঝি নাই? হ্যালো হ্যালো, স্যার, যে 12.5 মানে 100 সংখ্যাটা কত? 8 বিক্রয় মূল্য। এই যে 10 টাকা 8টা, আপনি 100 টাকা 8টা বেচতেছেন, তাহলে প্রতিটার দাম কত? 8 দিয়ে ভাগ করবেন না 100 রে, এজন্য 100/8, 12.5। তাহলে এক পিস ডিমের ক্রয় মূল্য 10 টাকা, আপনি এক পিস ডিমের বিক্রয় মূল্য হচ্ছে 12.5 টাকা, তাহলে প্রতি পিস ডিমে আপনি লাভ করতে পারতেছেন 2.5 টাকা। তাহলে আপনি 10 টাকা ইনভেস্ট করে আপনার লাভ হচ্ছে 2.5 টাকা। তাহলে 10 টাকায় লাভ 2.5 টাকা, 1 টাকায় লাভ 2.5/10, তাহলে 100 টাকায় লাভ কত? তো শতকরা মানে তো 100 তে নেওয়া, আমি এটা এখানে লিখি নাই। 100 টাকায় লাভ, এটা হবে আর কি। এই অঙ্কটা কি সূত্রের মাধ্যমে হবে? এটা সূত্রের মাধ্যমে হবে না। সূত্র আছে, শর্টকাট আছে, সেটা অন্য সেক্টরে। ওটা হচ্ছে টাকার প্রেক্ষাপটে, প্রতি টাকায়, সংখ্যায়, প্রতি সংখ্যার কত প্রতি টাকায় আছে। একবার সূত্র দিলে আপনারা অযথা সূত্র অঙ্কে তুলতে চান না। এগুলো বড় না, বড় অঙ্ক হলে শর্টকাটে সূত্র পড়ানো যায়। সূত্র বুঝাইতে আবার ভেজাল আছে। C minus S by S into 100%, ভেজাল না যাওয়ার লাভ নেই। বুঝেন, বেসিক বুঝেন, অঙ্ক পারা আছে। একটা দেই তাহলে দেখুন।
আপনারা আমাদের আজকে শান্তি মতো ক্লাস করতেছেন না? জি স্যার, বলেন তো কেন? সবকিছু ঠিকঠাক আছে। না, আজকে রিংটোন নাই, আমারও বেশ ভালো লাগে না। রিংটোন বোঝেন না? আজকে আমার পোলা দেয়, পোলা। কোথায় গেছে বেড়াইতে? বাপের বাড়ি আছে, বাপের বাড়ি, নানার বাড়ি। স্যার আবার পড়ে দেন। হ্যাঁ, পড়তেছি। 4 টাকায় 5টি। আমার এই লেখা যদি না বুঝেন তাহলে কোন টিচারের লেখা বুঝুন ম্যাথ, এটা আমার সন্দেহ আছে। পৃথিবীতে না মানে স্যার সমস্যা লেখা আমার নেটের জন্য লেখা ঝাপসার কারণে দেখা যাচ্ছে না। এটা কি আমার নেটের সমস্যা নাকি? জি স্যার, জি। হাই হাই, কি কর? স্যার ঠিক আছে তো আপনি? 5টি করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। স্যার ওই যে মাঝে মাঝে একটু লেখার সময় ঝাপসা হয়ে যায় আর কি, ওইটাই। আচ্ছা, 4 টাকায় 5টি করে কিনে, দেখেন 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? কোশ্চেন হচ্ছে এটা। তাহলে আপনাদের দেখেন, এটা হচ্ছে ক্রয় আর ওটা হচ্ছে বিক্রয়। তাহলে বলছিলাম কি প্রতি পিসের হিসাব করবেন। তাহলে 4 টাকায় 5টা, তাহলে দেখেন 5টা ক্রয় মূল্য, 5টার ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা। তাহলে একটার ক্রয় মূল্য কত? 4/5 টাকা। আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার বিক্রয় মূল্য, 4টির বিক্রয় মূল্য, 4টির বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য কত? 5/4 টাকা। তাহলে বোঝা যাচ্ছে এখানে লাভ হবে। এটা বড়, এটা ছোট। তাহলে লাভটা কত? লাভ 5/4 মাইনাস 4/5, লসাগু 20, 25 বিয়োগ হচ্ছে 16, অর্থাৎ 9/20। তার মানে আপনার এই 9/20 টাকা হচ্ছে লাভ হচ্ছে। এইটুকু বুঝছেন কিনা আগে বলুন। আগে এটা বুঝতে হবে প্রতি পিসে লাভ হচ্ছে না। জি স্যার। ওকে, তাহলে এই লাভটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্টের উপর ভিত্তি করে ইনভেস্ট কত, এটা এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য। তাহলে এই টাকায় লাভ হচ্ছে এই টাকা, অর্থাৎ 4/5 টাকায় লাভ হচ্ছে 9/20 টাকা। তাহলে 1 টাকা লাভ হচ্ছে কত? 9/20 ইনটু, এই যে এটা উল্টে যাবে, উপরে হয়ে যাবে 5, নিচে 4 ইনটু 100%, মানে 100 টাকায় হিসাবে চলে আসবে। এবার কাটাকাটি করেন, আপনার কাহিনী কত? 5 দিয়ে 20 কে কাটলে হয় 4, কারণ আপনার কাহিনীটা এত সহজ হলো না কাটাকাটিটা। একটু কাটাকাটি যাই, 4 দিয়ে 100 কাটলে 25, আর যায় না। তাহলে 9/25 হচ্ছে 225। তাহলে 225 ভাগ হচ্ছে 4, এত পার্সেন্ট। 225 ভাগ হচ্ছে 4, এত পার্সেন্ট। আপনারা এটা ভাগ করে নিন, এমনি থাকবে না, ভাগটা হবে। আমি উত্তরটা লিখে দিই। উত্তরটা হচ্ছে 56.25%। ঠিক আছে, বুঝছেন তো? আচ্ছা, এবার আমি আপনাদের দেই, কোয়েশ্চেন একটা দেই। এটা হচ্ছে এই প্যাটার্নের লাস্ট অঙ্ক। এরপর আপনাদের তেমন কঠিন প্যাটার্ন নাই, আর বাকিগুলো সহজেই নিজেরা বাসায় একটু চর্চা করলে পারবেন। এই কোয়েশ্চেনটা খুব কমন,
মানে বিভিন্ন পরীক্ষায় সরাসরি আসে, এটা বইয়ের অঙ্ক। টাকায় আগে দাও কয়টা আছে এই যে কে আনমিউট করা, টাকায় 3টি করে লেবু কিনে, টাকায় 4টি করে 2টি করে, এরাই কাটাবো আনসার এই যে মিউট করেন। দুইটা করে বিক্রি করলে কত লাভ হবে, এটা হচ্ছে কোশ্চেন। আপনি 1 টাকায় 3টা কিনে 1 টাকা 2টা করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এগুলো মুখে মুখে করা যায়, 50% লাভ হবে, মুখে মুখে করা যায়। তো এটা দেখেন, আপনাদের বলছি প্রতি পিসের ক্রয় মূল্য বের করবেন। দেখেন তিনটির ক্রয় মূল্য কত? সমান হচ্ছে 1 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য কত? 1/3 টাকা। বিক্রয় ঠিক সেম, দুইটির বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, দুইটির বিক্রয় সমান সমান 1 টাকা। তাহলে একটির বিক্রয় কত? 1/2 টাকা। তাহলে লাভ কত? লাভ হচ্ছে 1/2 বিয়োগ 1/3, লসাগু 6, 3 বিয়োগ 2, অর্থাৎ 1/6 টাকা। তাহলে এটা হচ্ছে আমার লাভ ইনভেস্টমেন্টের উপর ভিত্তি করে। ইনভেস্ট কত? 1/3 টাকা। তাহলে 1/3 টাকায় লাভ হচ্ছে 1/6 টাকা। তাহলে 1 টাকায় লাভ কত? 1/6 ইন্টু 3/1, যেটা উল্টে যায় ইন্টু হচ্ছে 100%। তাহলে 3 দিয়ে 6 কে কাটলে 2, 2 দিয়ে 100 কাটলে 50, সুতরাং 50% হচ্ছে আপনার আনসার। এই ধরনের যত অঙ্ক আসবে আপনারা প্রতি পিস মানে 1 পিসের ক্রয় মূল্য 1 পিসের বিক্রয় মূল্য বের করবেন, তখন আপনার হয় লাভ হবে নয় ক্ষতি হবে। ঠিক আছে? তখন এই ক্রয় মূল্য বিক্রয় মূল্য বিয়োগ করলে তো লাভ ক্ষতিটা বের হবে। তখন এই লাভ বা ক্ষতি বের করবেন, তাহলে এত টাকায় লাভ হয় বা এত টাকায় লস হয়, 1 টাকায় 100 টাকায়, সবগুলো কিন্তু একই প্যাটার্ন। বুঝছেন কেন বলুন? স্যার ক্লিয়ার? শর্টকাট জানতে চান? বোঝা যাচ্ছে কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব, কথা আসে না, যাচ্ছে দেখেন ক্লিয়ার থাকে। স্যার এখানে অ্যান্সার কত লাভ হবে? যদি অ্যান্সার দেয় তো স্যার কত ক্ষতি হবে তখন? এটা প্লাস আপনারা যে কোনো একজন আনমিউট করলে কথাটা শোনা যায় ক্লিয়ার, 2-3 জন আনমিউট করে ফেললে কিন্তু কথাটা বোঝা আসে না। বলেন আপনি কি বলতে চাচ্ছেন? স্যার শতকরা কত লাভ হবে এটা চাচ্ছেন স্যার, কিন্তু যদি শতকরা কত ক্ষতি হবে তখন স্যার মানে বাচ্চার ক্ষেত্রে আপনার ক্ষতির ক্ষেত্রে ব্যাপারটা বলে, ক্ষতির ক্ষেত্রে দেখেন, আপনার যদি এখানে টাকায় 4টা বিক্রি করেন, ধরো আপনি 1 থেকে 3টা করে কিনে আপনি যদি 4টা বিক্রি করেন, তাহলে তো আপনার ক্ষতি হবে। 4টার বিক্রয় মূল্য 1 টাকা, 1টার বিক্রয় মূল্য হচ্ছে 1/4 টাকা। তখনই কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে। তখন আপনার এটা বেরোবে, এখানে যেমন লাভ সেখানে বেরোবে ক্ষতি। তখন ঠিক সেম, এত টাকায় ক্ষতি হয় এত টাকা, যেটা আসবে 1 টাকায় 100 টাকায়। সেম মেথড। আপনার একটার ক্রয় মূল্য একটার বিক্রয় মূল্য বের করলে যদি দেখেন ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি, তাহলে হচ্ছে আপনার লাভ। আর ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে কিন্তু ক্ষতি। তখন একই পদ্ধতি। এটার শর্টকাটটা জানতে চাইলে কি ডিস্টার্ব করতেছে, রুই নিজামি মিউট করে না। জুই নিজামি কে আছেন? আনমিউট করে ফেলেন আর মিউট করে ফেলেন। আচ্ছা, শর্টকাটটা একটু বলে দেই, যাদের ইচ্ছা শর্টকাটটা ফলো করবেন, বাট আই লাইক বেসিক। 100/s c - s, এটা হচ্ছে বিক্রয় সংখ্যা, বিক্রয়, আর এটা হচ্ছে ক্রয়। ঠিক আছে? এটা হচ্ছে s হচ্ছে সেল, আর এটা c দিয়ে যদিও ক্রয় না, এটুকু ধরবেন। ধরেন এই যে সংখ্যাটা টাকায় 3টা করে বিক্রয় হচ্ছে,
দুইটা করে কি হচ্ছে, সরি 3টা করে ক্রয় হচ্ছে, 2টা করে বিক্রি হচ্ছে, এই হচ্ছে সিস্টেম। তাহলে 100 বাই বিক্রি করা হচ্ছে 2টা টাকায়, ভাগ হচ্ছে ক্রয় কত 3টা, বিয়োগ এস বিক্রয় 2টা, তাহলে 100 ভাগ 2 ইনটু হচ্ছে 1 ইকুয়াল টু কত 50%। করতে পারেন এভাবে। এরপরে আরেকটা অঙ্ক লিখছিলাম না উপরে, 100 টাকায় 10টা ডিম কিনে, যে একটু আগে যেটা লিখছিলাম যে 100 টাকায় 10টি ডিম কিনে, 10টা কিনে 100 টাকায় কয়টা করে বিক্রি করছিলাম 8টা, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, এই ছিল কোশ্চেন। তাহলে দেখেন সেলিং কোয়ান্টিটি এটা হচ্ছে এস আর মাইনাস এস, অর্থাৎ 10 মাইনাস 8 দিলে 100 বাই 8 ইনটু এটা হচ্ছে 2, তাহলে 2 দিয়ে এটাকে কাটলে 4, 4 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 25, তাহলে এটা 25% হয়। আপনারা এই শর্টকাট চাইলে ফলো করতে পারেন ইচ্ছা হলে। কোন নির্দিষ্ট অ্যামাউন্টের টাকাটা যদি ঠিক থাকে, অর্থাৎ বিক্রয়ের টাকা আর ক্রয়ের টাকাটা যদি ঠিক থাকে, তাহলে আপনার কোয়ান্টিটিটা চেঞ্জ হবে। যেমন 100 টাকায় আপনি 10টা কিনছেন, 100 টাকায় আবার কি 8টা বিক্রি করছেন, তাহলে টাকার অ্যামাউন্টটা সেম, কোয়ান্টিটিটা চেঞ্জ। যদি কোয়ান্টিটিটা এরকম চেঞ্জ হয়, তখন আপনারা এই শর্টকাটে এভারেজ লাভ ক্ষতিটা বের করে ফেলতে পারবেন। 100 বাই এস, এস হচ্ছে বিক্রয় সংখ্যা, সি মাইনাস এস, এস সি হচ্ছে ক্রয় সংখ্যা। টাকায় 3টা, টাকায় 2টা, তাহলে টাকাটা কি সেম 1 টাকা, তাহলে বাইং কোয়ান্টিটি হচ্ছে সেলিং কোয়ান্টিটি, সি এস বসাই দিবেন সব। কিন্তু এটা যদি আবার আসে, তখন কিন্তু আপনাদের বেসিক ছাড়া হবে না, তখন ওই যে মূল বেসিক, যে কোনো কোয়ান্টিটি চেঞ্জ হোক, আপনি প্রতিটার ক্রয় মূল্য প্রতিটার বিক্রয় মূল্য বের করবেন, তখন আপনার অঙ্ক হয়ে যাবে। শর্টকাটটা শুধুমাত্র তখন প্রযোজ্য যদি টাকার অ্যামাউন্টটা চেঞ্জ না হয়। এই জন্য আমি শর্টকাট পছন্দ করি না, কারণ শর্টকাটে অনেক ইয়া থাকে, কি জানি সীমাবদ্ধতা থাকে, কিন্তু বেসিকের কোনো সীমাবদ্ধতা নেই। আপনারা ওভারঅল বুঝছেন কিনা একটু বলুন। জি স্যার, স্যার বেসিকটাই ভালো, শর্টকাট মনে থাকবে না। না, এরপর যারা জানতে চাই, অনেকে চাইছে, এই জন্য ভাবলাম যে বললা দিই, সমস্যা নেই। স্যার এটা বোঝার দরকার নাই, এটা বুঝতে গেলে বেসিক ভুলে যাব, বেসিকটাই শুধু। আচ্ছা, এবার হচ্ছে আপনাদের ওভারঅল পার্সেন্টেজ নির্ণয় যদি আসে, ধরেন কোনো একটা টাকা 380 টাকায় কিনলেন, 380 টাকায় একটা কিনে আপনি 20 টাকা ক্ষতিতে বিক্রি করলেন, করলে শতকরা কত ক্ষতি হবে, শতকরা ক্ষতি কত, এগুলো পারবেন? খুব জটিল অঙ্ক তো করাইলাম, এবার একটু চিন্তা করে দেখে যে সহজ গুলো পারেন, আমি তো কঠিন গুলো করাই ফেলছি, কারণ হচ্ছে আপনাদের ক্লাসের টাইমের সীমাবদ্ধতা আছে, এজন্য করাই ফেলছি, কারণ হচ্ছে আপনাদের ক্লাস সাধারণত যে সমস্ত ক্লাসগুলো অনেক সময় থাকে বা 2টা 3টা ক্লাস, অর্থাৎ যারা যাওয়া হয়, যেখানে সময় আটকে যাবে সেখানে শেষ। স্যার ভিডিও আসে না, ভিডিও আসে না, কথা আসে না, ভিডিও আসে না। মিউট করেন না, তাই তো হচ্ছে না। মিউট করেন সবাই। মিউট করেন না, তাই তো হচ্ছে না। আমার টাচে ধরতেছে না। মিউট না করলে কি কথাগুলো রিপিট আসে আপনাদের, ঠিক আছে সবাই, তো যেটা করলে কথাগুলো রিপিট আসে আপনাদের, ঠিক আছে সবাই। আরে আবু সাহেব, আপনি কি কথা শুনেন না? আপনি কতবার বলতেছি মিউট করেন। আপনি কতবার বলতেছেন? 380 টাকা কিনে 20 টাকা ক্ষতি হলো, তাহলে আপনার শতকরা কত ক্ষতি হয়েছে? এই ধরনের জিনিস হলে আপনি নরমালি অধিক নিয়ম করতে পারেন। 380 টাকায় ক্ষতি হচ্ছে 20 টাকা, এভাবে করবেন। 1 টাকায় ক্ষতি হচ্ছে 20 বাই 380, তাহলে 100 টাকায় ক্ষতি কত, এটাই হচ্ছে আপনার অ্যানসার। 20 ইনটু 100 ভাগ হচ্ছে 380, তখন এই শূন্য কাটে দিলেন, 2 দিয়ে এটা কাটলে কত হবে 19, 19 দুগুণে 38,
এখন আপনার 380 টাকায় বিক্রি করে, 380 টাকা কিনে 20 টাকা খুদেতে বিক্রি করবো। তাহলে আপনার এই যে এটা আমি আন্দাজে লিখছি ভাই, এটা টাকা মিলাই লিখলে আমি মিলাই দিতে পারতাম, ঠিক আছে। আপনার এটা যদি 400 দিয়ে দেন তাহলে আপনার অঙ্কটা সহজ হবে, বুঝেন আগে, পরে ক্যালকুলেশন পরীক্ষায় যে কোনো কিছু দিতে পারে। 400 দিলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 20। তখন এই 20 দিয়ে এটাকে কাটলে কত হবে, 5। তখন আপনি 5% ক্ষতিতে বিক্রি করলেন। এই হচ্ছে 400 টাকা কোনো একটা বস্তু কিনে যদি 20 টাকা ক্ষতিতে বিক্রি করেন, মানে লস দিয়ে বিক্রি করেন, তাহলে আপনার কত পার্সেন্ট লস হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে 400 টাকা আপনার লস হচ্ছে 20 টাকা, 1 টাকা লস হচ্ছে 20/400 টাকা, তাহলে 100 টাকা লস হচ্ছে এটা। বুঝছেন এটা? স্যার জি স্যার। জি এখন বলেন, কোন ক্লাসে 60 জন স্টুডেন্ট আছে, 60 জন স্টুডেন্টের মধ্যে 42 জন পাস করছে, 60 জনের মধ্যে 42 জন পাস করছে, তাহলে ফেলের পার্সেন্টেজ কত, ফেলের শতকরা হার কত, মানে শতকরা কতজন ফেল করছে বের করেন তো। 60 জন স্টুডেন্টের মধ্যে 42 জন পাস করছে, তাহলে ফেল করছে কত পার্সেন্ট? স্যার 30 জন। কত? 30? হ্যাঁ 30 জন কেন বলবেন, 30%। 30 জন কি ফেল করছে নাকি? ফেল তো করছে হচ্ছে 18 জন। জি জি। ফেল করছে 18 জন, হ্যাঁ 60 জনে ফেল করছে 18 জন, একজনে ফেল করছে 18/60 জন, তাহলে 100 জনে ফেল করছে 18 × 100 ভাগ হচ্ছে 60 জন, এটা হচ্ছে आंसर। তাহলে শূন্য এটার সাথে এটা কাটা, 6 দিয়ে 18 কাটতে হচ্ছে 3, এই 3 দশে 30, এই হচ্ছে পার্সেন্ট। তাহলে আপনাদের অনেক টপিকে পড়াইছি, কিন্তু কি কি যে বাকি আছে আমি সিলেবাসটা বলে গেছি। আর কয়টা ক্লাস বাকি আছে সেটাও জানি না। শরীফ ভাইয়ের সাথে কথা বলে আমি পরবর্তী টপিকটা জানাই দেবো সিলেবাসটা দেখে, আজকে মনে নাই কি কি পড়াইছি, একটু দেখতে হবে। বাস্তব সংখ্যা মনে পড়াইছি, সুদ কষা পড়াইছি, শতকরা পড়াইছি, বীজগণিতের সূত্রাবলী এগুলো পড়াইছি, সিলেবাসটা দেখতে হবে, ঠিক আছে। লাভ ক্ষতি আছে, লাভ ক্ষতি, হ্যাঁ পাটিগণিতে লাভ ক্ষতি বাকি আছে, আর বীজগণিতে কি বাকি আছে একটু সিলেবাসটা দেখবো, যেমনিতে অত পড়াইছি তো দেখে সমস্যা নেই, জানাই দেব, ঠিক আছে। আগেই জানাই দেব, সৌরভ ভাইয়ের সাথে কথা বলে আজকে কালকের মধ্যে আপনাদের টপিক জানাই দেব, ঠিক আছে। তো ভালো থাকবেন, আবার আগামী সোমবারে হয়তো দেখা হবে। যদি এরকম দুর্ঘটনা ঘটে, যেমন কালকে এই সময় একেবারে জানালা গুলো যেমন প্রায় ভাঙ্গা যাবে এরকম বাতাস, কারেন্ট চলে গেছে, তো এই জন্য ক্লাসটা নিতে পারি নাই, একদিন পোস্টপোন হয়ে গেছে। পোস্টপোন হলে আমার নিজেরও লস, কারণ শিডিউলটা দেওয়া থাকে ওই দিনে, আবার হঠাৎ করে শিডিউল চেঞ্জ হলে আমারও লস হয়, কিন্তু আপনাদের তো ক্লাসটা নিতে হবে, এই জন্য নিজের ক্লাস বন্ধ করে হলো, পরবর্তীতে আপনাদের ক্লাসটা নিই। তো যাক, আগামী সোমবার ইনশাল্লাহ আবার দেখা হবে রাইট টাইমে 7:30টায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আপনি ভালো থাকবেন। জি সবাই ভালো থাকবেন, সবাই লিভ নিয়ে নেন। আগামী কাল আগামীকালকে আপনাদের একটা মিসিং ইংরেজি ক্লাস মিস ছিল, এই ক্লাসটা আগামীকালকে হবে। আচ্ছা ভাইয়া, আমার একটা কথা ছিল। জি রাবে আপু বলেন। স্যার তো আরো অনেক জায়গায় ক্লাস নেয় অঙ্ক,
ম্যাথ? হ্যাঁ স্যার অনেক জায়গায় ক্লাস নেয় আরো ম্যাথ। তো আমি স্যারের অন্য ক্লাসে অ্যাড হতে চাই, কিভাবে যোগাযোগ করব? জি আপু বুঝতে স্যারের কথাই কি পারছেন? বললেন? বললাম রাবে স্যারের আপু, অন্য ক্লাসে হ্যাঁ এবার বলেন কি বললেন আবার বলেন। আমি স্যারের অন্য বললাম ভাইয়া আমি স্যারের আরো ক্লাস করবো, কিন্তু এখানে তো হচ্ছে না একটা করে। অন্য ক্লাসে যদি আমি লিংক করি, মানে কিভাবে যোগাযোগ করবো আপনার মাধ্যমে? আমি স্যারের নাম্বার দিব, আমাকে ইনবক্স করিয়েন, স্যারের নাম্বার দিব, স্যারের সাথে যোগাযোগ করিয়েন। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাইয়া, মানে একটা করে ক্লাস তো কেমন যেন ইয়ে হচ্ছে, আরো ক্লাস করার